নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ নারী ফুটবল দল। হ্যাট্রিক শিরোপা জয় থেকে মাত্র এক ম্যাচ দূরে বাংলাদেশের মেয়েরা। আমি এই কথাগুলো যতটা সহজে বলছি, আসলে এই ম্যাচ জেতা বা ফাইনালে ওঠা বাংলাদেশের জন্য কি অতটা সহজ ছিল? কিংবা আগের দুটো ফাইনাল বাংলাদেশ যখন খেলেছে, সেই ফাইনালে খেলা আর এবারের ফাইনালে খেলার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। সেটা কিভাবে, সেটা নিয়ে বিস্তারিত বলবো, আশা করি শুনবেন। মূল প্রসঙ্গে যাওয়ার আগে ম্যাচ নিয়ে ছোট্ট করে একটু বলি। এই ম্যাচের শুরুতেও কিন্তু নেপালের বিপক্ষে বাংলাদেশকে খুব স্বাভাবিক মনে হয়নি। আমার কাছে খেলা দেখে 10-15 মিনিট মনে হয়েছে যে বাংলাদেশ এই ম্যাচ জেতাটা কঠিন আছে, কারণ নেপাল খুবই ভালো খেলছিল। অন্যদিকে বাংলাদেশের যে দুর্বলতা বা একেবারে বিচ্ছিন্ন একটা দল মনে হয়েছে, নিজেদের মধ্যে বোঝাপড়ার যে ঘাটতি, অসংখ্য ভুল পাস, সাথে বাংলাদেশের মেয়েদেরকে আমরা যে ফুটবল দেখে অভ্যস্ত, যেভাবে খেলে তারা গোছানো ফুটবলটা, সেটা মনে হয়নি। এর মধ্যে যখন 23 মিনিটে নেপাল আসলে গোল করলো, তখন আরও বেশি চাপে পড়ে যায় এবং সেখান থেকে নেপালও সুযোগ তৈরি করেছিল। বাংলাদেশ যে ম্যাচে ফেরার মতো খুব বলার মতো সুযোগ তৈরি করেছে সেটা বলা যাবে না, কিন্তু ভাগ্য ভালো যে একেবারে প্রথমার্ধের শেষ মুহূর্তে ঋতুপর্ণা চাকমা যে গোলটি করেছেন, এক কথায় অসাধারণ। তিনি যে বড় ম্যাচের বড় প্লেয়ার সেটা আবারও প্রমাণ করেছেন, এবং গোলটাও তো অসাধারণ। অলিম্পিক গোল, যেটা সাধারণত কর্নার কিক থেকে, মানে যিনি কর্নার নিচ্ছেন তার বলেই যদি আসলে গোলটা হয়ে যায়, সেটাকে অলিম্পিক গোল বলে, এবং সেই অলিম্পিক গোলের কল্যাণেই বাংলাদেশ ম্যাচে ফেরে। দ্বিতীয়ার্ধেও কিন্তু নেপাল দারুণ খেলেছে, আধিপত্য বিস্তার করেছে, তারা অনেকগুলো আক্রমণ তৈরি করেছে এবং গোলরক্ষকের কারণে বাংলাদেশ বেঁচেও গেছে। একবার তো সাইড বারে লেগে একটা গোল হয়নি। সবকিছু মিলে এই ম্যাচ নেপাল জিততে পারত, কিন্তু সেখান থেকে বাংলাদেশ ধীরে ধীরে খেলে যেটা আসলে দরকার ছিল সেটাই করেছেন। অনেক রকম সমস্যা ছিল, বাংলাদেশ যে ফুটবলটা মেয়েরা খেলে ওই লেভেলের ফুটবল খেলতে পারেনি, কিন্তু সেটা খেলেছে। আর আনিকা সিদ্দিকি, যাকে আসলে নাম্বার 9 হিসেবে পিটার বাটলার খেলিয়েছেন, আমার কাছে মনে হয়েছে যে প্রথম ম্যাচের ওই গোল ছাড়া তাকে ওইভাবে আসলে, হ্যাঁ নাম্বার 9-এর পজিশনটা অন্যরকম থাকে, তার ভূমিকা অন্যরকম থাকে, কিন্তু তার কাছ থেকে প্রত্যাশা মাফিক আমি পাইনি। যখন তাকে বদলি করে সাগরিকাকে নামালো, আমার কাছে মনে হয়েছে এই পরিবর্তনটা আরও আগে দরকার ছিল, এবং সাগরিকা যে কতটা ইফেক্টিভ তিনি নামার পরেই দেখিয়েছেন। একটা তো একেবারে নিশ্চিত গোল কোনোভাবে নেপালের গোলরক্ষক বাঁচিয়েছেন, পরে যেটা গোল করেছেন একেবারে নির্ধারিত সময়ের পরে, যেটা ইনজুরির সময় সাগরিকা গোল করেছেন, এবং শেষ পর্যন্ত ওটাই জয়সূচক গোল হয়ে থেকেছে। মানে এ নিয়ে শেষ পর্যন্ত টানা তৃতীয়বারের মতো সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বাংলাদেশ। আর আমিও যে শুরুতে বললাম যে অন্য দুটো ফাইনালের চেয়ে এবারের ফাইনালটা বাংলাদেশের কাছে আলাদা কেন, কারণ এবার প্রথম ম্যাচে, যদি এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটা জিতলো 4-2 ব্যবধানে, সেটাতে কোনোভাবেই কষ্টার্জিত জয় আমি বলেছিলাম। তারপরে তো ভারতের কাছে এসে হেরে গেল। এর মধ্যে অনেক কিছু, কোচ পিটার বাটলার সংবাদ সম্মেলনে এসে প্লেয়ারদের নিয়ে ইন্ডিভিজুয়ালি কথা বললেন, যেটা আমার কাছে পছন্দ হয়নি। একটা টুর্নামেন্ট চলাকালে, আমি জানি না এটা তার কৌশল কিনা, তিনি যে এবারে এরকম কাজ প্রথম করেছেন তা না। মানে পিটার বাটলার অনেক ভালো কাজ করছেন, কিন্তু যেগুলো সমালোচনার যোগ্য বা সমালোচনা করা যাবে সে নিয়ে অবশ্যই কথা বলা উচিত। যে একটা টুর্নামেন্ট চলাকালে আপনি যখন আপনার দলের খেলোয়াড়দের মেন্টালি ডিমোরালাইজ করছেন, সেটা কিন্তু আসলে মোটেও ভালো দেখায় না। এটা আমার কাছে মনে হয়েছে। এক এক কোচের কৌশল এক এক রকম থাকতে পারে। তো সেখান থেকে দলের মধ্যে বলা হচ্ছিল যে নানান রকম কোন্দল আছে, নানান রকম সমস্যা আছে। এই নিয়ে নেপালের মতো দলের বিপক্ষে শেষ পর্যন্ত জিততে পারবে কিনা, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন ছিল। কারণ নেপাল, আপনি যদি গত 7টা সাফের ফাইনাল বিবেচনা করেন, সেখানে 7 বারের মধ্যে 6 বারই তারা ফাইনাল খেলেছে। তার মানে নিয়মিত তারা ফাইনাল খেলে অভ্যস্ত। সেই রকম একটা দল, আবার গত 2 বারের তারা ফাইনালি যাদেরকে হারিয়ে বাংলাদেশ ট্রফি জিতেছে। তো সেই রকম একটা দলকে হারানোটা মোটেও সহজ ছিল না, কিন্তু ভাগ্য ভালো যে ওই শেষ পর্যন্ত যেটা হয় যে অভিজ্ঞতা একটা ব্যাপার, তারপরে আপনার এরকম বড় ম্যাচের বড় দল যে ব্যাপারটা থাকে, ওই ব্যাপারগুলো কাজে লাগিয়ে বাংলাদেশ ম্যাচটা বের করেছে। এখন তৃতীয় যে পয়েন্টটা আসে, মানে এই কারণেই কিন্তু আলাদা। আমি বলছি অন্য দুটো ফাইনাল একেবারে বাংলাদেশ গত সর্বশেষ দুটো ফাইনাল যে খেলেছে, বাংলাদেশ ফেভারিট দল হিসেবেই ফেভারিটের মতোই খেলেছে, কিন্তু এবার একেবারে চাপের মধ্যে ছিল। ড্রেসিং রুম বলেন, কোচ বলেন, মিডিয়া সমালোচনা বলেন, দর্শকদের নানান রকম চাপ বলেন, এবং খেলোয়াড়দের মধ্যেও কি অস্বাভাবিক সব পরিস্থিতি গেছে। আপনি শিউলি আজিমের মা মারা গেছে, সেখান থেকে ওইরকম একটা পরিস্থিতিতে তিনি দলের সঙ্গে আছেন, প্র্যাকটিস সেশন বাতিল হয়েছে, এক ধরনের খুব ভালো অবস্থায় ছিল না, অস্বস্তির মধ্যেই ছিল। সেখান থেকে এরকম একটা জয়ের মাহাত্ম্য আসলেই আলাদা। এখন ফাইনালটা
ভারতের বিপক্ষে হবে এটা তো বোঝাই যাচ্ছে। ওই ম্যাচে এই ভুল ত্রুটি এবং একটা দল হিসেবে যদি খেলতে পারে তবেই কিন্তু বাংলাদেশের টানা তৃতীয়বারের মতো সাফের শিরোপা জেতা সম্ভব। তাছাড়া একটু কঠিন হবে, কারণ ইন্ডিয়া স্বাগতিক, সাথে আবার ভালো দল। এখন দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ এই যে জয়ের যে ইয়েটা পেলো, একটা অনুপ্রেরণা বলি বা একটা জয় একটা দলকে বদলে দেয়, একটা জয় দলের মানসিকতা বদলে দেয়, সবকিছু মিলে এই বদলে যাওয়া বাংলাদেশই ভারতের সামনে ফাইনালে হয়তো দাঁড়াবে। ফাইনালে বাংলাদেশ কেমন করে সেটাই দেখার অপেক্ষায়। আশা করি, আমি আশাবাদী হতে যাই যে ফাইনালে বাংলাদেশ জিতবে এবং টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতে দেশে ফিরবে বাংলাদেশের মেয়েরা।